শাশুড়ির যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে বাড়িঘর ছাড়তে বাধ্য হলো এক গৃহবধূ। ঘটনা বিশালগড় থানার এলাকায়। সম্প্রতি বছর কয়েক আগে বিশালগড় জাঙ্গালিয়া এলাকার মালু দেবনাথের পুত্র প্রসেনজিৎ দেবনাথের সাথে উত্তর ব্রজপুর দরগাবাড়ি এলাকার প্রিয়াঙ্কা দেবনাথের বিয়ে হয়েছিল সামাজিক রীতিনীতি মেনে। কিন্তু বিয়ের কয়েকদিন পর থেকেই যৌতুকের জন্য বিভিন্নভাবে শাশুড়ির প্রভা দেবনাথের অত্যাচার শুরু হয় গৃহবধূ প্রিয়াঙ্কার উপর। তবে স্বামী প্রসেনজিতের ভালোবাসার দিকে তাকিয়ে অনেক কিছুই মুখ বুঝে সহ্য করে নিত প্রিয়াঙ্কা। বিয়ের কয়েক বছর পর তাদের একটি কন্যা সন্তানেরও জন্ম হয়। কিন্তু প্রিয়াঙ্কার উপর শাশুড়ির প্রভার অত্যাচার দিনের পর দিন বেড়েই চলেছে। প্রিয়াঙ্কার স্বামী প্রসেনজিৎ পেশায় চিত্রশিল্পী এবং দীর্ঘদিন যাবৎ বিভিন্ন আর্ট স্কুল চালাচ্ছে প্রসেনজিৎ। সাথে প্রিয়াঙ্কাকেও চিত্রশিল্পী হিসেবে তৈরি করে নিয়েছে প্রসেনজিৎ। প্রসেনজিৎ ও প্রিয়াঙ্কা নতুন বাড়ি তৈরির পরিকল্পনাও হাতে নেয় এবং প্রসেনজিৎ ব্যস্ত থাকার ফলে বাড়ি তৈরির সব দায়িত্ব প্রিয়াঙ্কার হাতেই ছিল। আর তাতেই একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে শাশুড়ি প্রভা দেবনাথ। মায়ের যন্ত্রণায় অতিষ্ঠ পুত্র প্রসেনজিৎ কয়েকবার আত্মহত্যার পথও বেছে নিয়েছিলেন। শেষ পর্যন্ত বাড়ির কাছের এক মুসলিম মিস্ত্রির সাথে প্রিয়াঙ্কার অবৈধ সম্পর্ক রয়েছে বলেও এলাকায় গুজব ছড়ায় শাশুড়ি প্রভা দেবনাথ, যা ভীষণভাবেই প্রিয়াঙ্কার আত্মসম্মানে লেগেছে এবং শেষ অবধি বাড়িঘর ছেড়ে ভগবানের নামে বাকি জীবন কাটিয়ে দেওয়ার জন্য কলকাতা মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল প্রিয়াঙ্কা। তবে ফোনে স্বামী প্রসেনজিৎ ও সন্তানের কান্না শুনে আবার ফিরে আসে প্রিয়াঙ্কা। পরে প্রসেনজিৎ ও প্রিয়াঙ্কা পিতৃভূমি ছেড়ে অন্য জায়গায় ভাড়া বাড়িতে গিয়ে আশ্রয় নেয় এবং বিনা কারণে প্রিয়াঙ্কার চরিত্রে দাগ লাগানো এবং দীর্ঘদিন যাবৎ অত্যাচারের প্রতিবাদে সংবাদ মাধ্যমের সামনে শাশুড়ি প্রভা দেবনাথের কঠোর শাস্তির দাবি জানায় গৃহবধূ প্রিয়াঙ্কা দেবনাথ। ব্যুরো রিপোর্ট, জনবার্তা নিউজ। ঘটনাটা কি হয়েছিল সেদিন? সেদিন বলতে আসলে তো আমাদের বিয়ের প্রথম থেকে আমার বাড়িতে সমস্যা। আমার শাশুড়ি মা এবং আমার শ্বশুর মশাই আমাদের এই বিয়েটা মেনে নেয়নি। তো যাক বিয়েটা হয়েছে, তারপর থেকে ওনাদের যৌতুক নিয়ে সমস্যা। তো যৌতুক নিয়ে সমস্যা, ওনাদের দাবি ছিল ওনাদের ছেলেকে আমরা বাইক বা 1 লাখ টাকার ক্যাশ একটা দাবি ছিল, যেটা আমার বাবা দেয়নি। তো ওটা থেকে আমাদের সম্পর্কটা আমার শাশুড়ি মার সঙ্গে প্রথমেই খারাপ। ওটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে, আবার সংসারও হয়েছে। উনি আমাকে অনেক প্রথম থেকেই অনেক গালিগালাজ, ওনাকে মোট কথা আমার আমাকে উনি পছন্দ করেন না। তো এভাবে আমরা সংসারটা কন্টিনিউ করেছি। এর মধ্যে আমার হাজব্যান্ড আমার সাপোর্টে ছিল, ও বলেছে যাই হোক ঠিক হয়ে যাবে। ওর ভরসাতে আমি সংসারটা কন্টিনিউ করেছি। অনেক সমস্যা হয়েছে, মিটে গেছে। লাস্ট দেখা গেল আমাদের বাড়িতে একটা সমস্যা হয়, তার জন্য আমরা বাড়ি থেকেও বের হয়েছি একটু ভালো থাকার জন্য, কিন্তু ওনার অত্যাচার আমার উপর বন্ধ হয়নি। আমি বাড়ি থেকে চলে গিয়েছি, আমরা 1.5 বছরের মতো আলাদা বাড়িতে ভাড়া ছিলাম। উনি আবার আমাদের বাড়িতে ডেকে নিয়ে এসেছে, কিন্তু এসেই আবার ওনাদের চক্রান্ত শুরু হয়ে গেছে। আর ওনার সঙ্গে জড়িত আছে ওনার একটা বোন। হ্যাঁ, ওই বোনটা শিবু দেবনাথ, উনি আমার শাশুড়ি মাকে নাড়ে। আর আমার শাশুড়ি মারও যদি একটা সুদের ব্যবসা আছে, টাকার কারণে ওনাদের যত চালবাজি, ওনার টাকাটা নিয়ে ওদের প্রথম থেকেই লুপ। তো এই টাকাটার জন্য আমার সংসারটাকে এত নাড়াচাড়া করা আর কি। তো শাশুড়ি। তো আপনি বাড়ি থেকে কেন চলে গেছেন? কেন বাড়িতে চলে গেছি বলতে, আমার বাড়িতে আমি নতুন একটা ঘর উঠানোর স্টেপ নিয়েছি। আমার বাড়ির ঘর মোটামুটি কমপ্লিট। তো ওইখানে আমি একটা মিস্ত্রি আসে, সব মিস্ত্রিদের সঙ্গে আমার কথা বলতে হয়। আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না। ও বলেছে প্রিয়াঙ্কা তুমি এটা সামলাতে হবে, আমি তো টাকা দিতে পারবো, বাকি সব কনভারসেশন আমার করতে হবে। আমার শাশুড়ি মা কোনোভাবে আমার সঙ্গে আর পেরে উঠছিল না। এবার উনি আমাকে বদনাম দিয়েছে, তা আমি নাকি মিস্ত্রিগুলো, ওরা হচ্ছে মুসলিম, পাশাপাশি ওরা মিস্ত্রি, আমার ওদের সঙ্গে কি সম্পর্ক থাকতে পারে। উনি এবার লোক ডেকে ডেকে এনে দেখাতো, আমি ওদের সঙ্গে কথা বলি। উনি যেভাবে মানুষকে বুঝিয়েছেন, দেখিয়েছেন, এবার লাস্টে কি করলো, উনি আমার উপর আঘাত করা শুরু করেছে। আমি নাকি করেছি, আমি নাকি মিস্ত্রিদের সঙ্গে আমার দুষ্টামি, খারাপ কিছু সম্পর্ক উনি নাকি দেখেছেন, এই করেছেন সেই করেছেন, পুরো পাড়া রটিয়ে দিয়েছে। যে আমার মিস্ত্রিদের সঙ্গে খারাপ সম্পর্ক, এবং পার্টিকুলার একটা নামও উনি মেনশন করেছেন যে ওর সঙ্গে আমার খারাপ সম্পর্ক। তারপর উনি কিছু লোক ডেকেছেন। মানুষ যখন জানাজানি হয়ে গেছে, এই জিনিসটা আমার আর ভালো লেগে উঠেনি, তাই আমি বাড়ি ছাড়ার স্টেপ নিয়েছি। আর উনি তো প্রথম থেকেই চাইতেন, উনি বলেছে তোকে আমি আমার ছেলের সঙ্গে সংসার করতে দেব না। এর কি কারণ? এই যৌতুকের জন্য। যৌতুক, পাশাপাশি আমাকে ওনার পছন্দ ছিল না প্রথম থেকে। ওনার সঙ্গে আমার বিবাদ, উনি আমাকে বাবার বাড়ি ঠিক মতো আসতে দিত না। আমি অনেক সবটাই মেনে নিয়েছি, যেহেতু আমার একটা মেয়ে সন্তান আছে। এখন সমস্যা আবার হয়েছে, আমি কলেজে ভর্তি হবো, কলেজে স্টেপ নিয়েছি, ওটাতেও ওনার সমস্যা। আমরা আমাদের মতো করে থাকি, ওনার খালি একটাই সমস্যা, আমি গৃহবধূ হয়ে ওনাকে সেবা করব, ওনার আত্মীয় স্বজন আসবে, আমি কোনো পড়াশোনা কিছু করার দরকার নেই, আমি ওই কলেজ টলেজ বন্ধ করে ওনাকে শুধু সেবা করব, ওনার আত্মীয় স্বজন আসলে শুধু দেখাশোনা করবো।
আমার কলেজে যাওয়াটা নিয়ে সমস্যা, সেখানে নাকি আমি খারাপ কাজ করতে যাবো। আমি একটা গভর্নমেন্ট আর্ট কলেজে ভর্তি হয়েছি, সেখানে ওনার বাধা। তো ওটা নিয়ে আবার সমস্যা তৈরি হয়। তারপর উনি আমার সঙ্গে কোনোভাবে পেরে উঠছিল না, তা আমাকে এই বদনামটা করেছে। আমি জানি এই বদনামটা আমি বলে বলে কারোর মুখ বন্ধ করতে পারবো না, তাই আমি বাধ্য হয়েছি যে আমি হয়তো বা যদি ছেড়ে দিই সংসারটা সব ঠিক হয়ে যাবে। আমি নিজে টিকিট করে আমি কলকাতা অবধি চলে গেছি। তারপর আমি ভেবেছিলাম আমি মায়াপুর বা কোথাও একটা চলে যাবো, আমি আমার মতো করে থেকে যাব। উনি এই সময়টা কাজে লাগিয়ে উনি আমার নামে বদনাম রটিয়েছে। আমি নাকি কোনো মুসলিম ছেলের সঙ্গে, আমাদের বাড়ির মিস্ত্রিটার সঙ্গে আমি পালিয়ে গেছি। আমার সবার কাছে একটাই কথা যে আমার সব কিছু থাকা সত্ত্বেও আমি একটা মুসলিম মিস্ত্রির সঙ্গে পালিয়ে যাব, এটা কি সত্যিই কি যুক্তির কথা হতে পারে? এখন আমি তো এই সোসাইটিতে যে আমার বদনামটা রটেছে আমি সেটা কোনো দিনও মুছতে পারবো না। কারণ আমি সবার কাছে একটাই দাবি, সবার কাছে আমি রিকোয়েস্ট করে বলছি যে আমার যে বদনামটা হয়েছে আমি চাই আমার শাশুড়ি মা এটা যেভাবেও বন্ধ করতে হবে। কারণ আমি আমার বদনামটা কোনো দিন বলে বলে মানুষের মুখ বন্ধ করতে আচ্ছা, আপনার পারবো না। শাশুড়ি একটা অভিযোগ করেছে আমাদের কাছে যে আপনি নাকি দা নিয়ে ওনাকে মারতে গিয়েছিলেন, বিষয়টা কতটুকু সত্যি? বিষয়টা কতটুক বলতে, আমার হাজবেন্ড কিছুদিন আগে উনি আমার হাজবেন্ডকে গালিগালাজ করেছেন। আমার হাজবেন্ড বাড়ি থেকে রাগ করে বের হয়ে গেছে, পাড়া প্রতিবেশী সবাই দেখেছে, মানে ওনার মার সঙ্গে ওনার বিবাদটা হয়েছিল। তারপর আমাকে মানে ওনার বোনকে উনি ফোন করেছে যে আমাকে এসে মারার জন্য, ওনার পুরো যত মানে শক্তি লাগিয়ে ওনার ভাই বা বোন টোন সবাইকে। তখন আমি কি করেছি, আমাকে যখন মারতে আসবে বলেছে, আমি বলেছি যে এবার যদি দাও নেই, আরে ওরা যদি আমাকে মারতে আসে আমি সত্যি এবার দাও নিয়ে এবার মারামারি হবে। কারণ আমার হাজব্যান্ডকে তো আমি খুঁজে পাচ্ছি না, পাক্কা 3 ঘন্টা হয়ে গেছে। আমারও তখন মাথা গরম ছিল। এবার উনি এটাকে কাজে লাগিয়ে, ভাড়াটিয়া ছিল কিছু বাড়িতে, আমার হাতে দা দেখেছে, এবার উনি সেইভাবে এটাকে কাজে লাগিয়েছে যে আমি দা নিয়ে ওনাকে বাড়ি থেকে দৌড়িয়েছি, মানে যাচ্ছা তাই বকাবাধ্য। আচ্ছা, আমরা এলাকা থেকেই খবর পেয়েছি যে আপনি এবং আপনার স্বামীর মধ্যে আপনাদের খুব সুসম্পর্ক রয়েছে, আপনাদের মধ্যে কোনো ঝামেলা হয়নি। তো আপনি স্বামী বা বিভিন্ন ক্ষেত্রে আপনার স্বামী আপনাকে খুব সাপোর্ট করছে, তো আপনার স্বামী যেহেতু আপনার পাশে আছে, তখন আপনি কেন বাড়ি থেকে চলে গেছিলেন? ওই যে শাশুড়ির অত্যাচারটা, আর এই যে আমার নামের বদনামটা। আমি হয়তোবা স্বল্প কিছু স্টুডেন্ট নিয়ে বসি, কিন্তু আমাকে তো ওরা আমার দিকে তাকায়, আমার প্রতিনিয়ত মনে হয় ওরা হয়তোবা বলছে আমি মুসলিম ছেলের সঙ্গে এই করি সেই করি। এই বদনামটা নিয়ে এখানে থাকাটা আমার জন্য আর ভালো লেগে উঠছিল না, তাই আমি সবটা এখন কি ছেড়ে চাইছেন দিয়েছি। আপনি? আমি চাই এই যে সোশ্যাল মিডিয়াতে যে আমার বদনামটা রটেছে, যে আমি মুসলিম ছেলের সঙ্গে পালিয়ে গেছি, আমার শাশুড়ি মা এটা রটিয়েছে। কারণ রমজান নামটা কোনোভাবে কারোর জানা সম্ভব না, কারণ আমার বাড়ির মিস্ত্রি তো ওটা শাশুড়ি মারই জানা সম্ভব। উনি যেহেতু যেভাবে রটিয়েছে উনি যেন সেইভাবে এটা বন্ধ করতে হবে, না হলে আমি সবাইকে জানি আমি সুইসাইড অ্যাটেম্প করবো। কারণ আমি সমাজে যেহেতু বের হতে পারছি না, আমার তো বের হওয়ার আর কোনো রাস্তা রইলো না। শাশুড়ি মা তো এই একটা জিনিস কাজে লাগিয়ে আমাকে শেষ করে ঘটনাটায় আপনার স্বামী কি বলছে? আমার স্বামী তো বলছে আমি ফোন করেছি, ও আমাকে ফোন করে এনেছে, 6 বার 7 বার ফোন করেছে তুমি চলে আসো। আমি বলেছি চলে এসে আমি কি করব, আমি সমাজটায় কি করে থাকবো, তোমার মা তো আমার বদনাম রটিয়ে দিয়েছে। তো ও বলছে দেখো আমি